সালাম আলাইকুম, শুভেচ্ছা সবাইকে নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যেই বিষয়টা জানবো সেটা হচ্ছে খুবই মজার একটা স্টোরিয়া, অর্থাৎ হচ্ছে একটা কাহিনী। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রধান যে হেডলাইনটা লেখা আছে সেখানে অলরেডি বলা আছে যে লা nascita della Repubblica Italiana। লা nascita della Repubblica Italiana মানে হচ্ছে ইতালীয় যে প্রজাতন্ত্র, অর্থাৎ আমরা অনেকে জানি কিনা জানি না, সেটা হচ্ছে ইতালি কিন্তু হচ্ছে একটা প্রজাতান্ত্রিক দেশ। তো এই প্রজাতন্ত্রের যেভাবে জন্মটা হয়েছে সেই জন্মের যে স্টোরি মানে হচ্ছে যে কাহিনী, সেটাই হচ্ছে মূলত আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে জানবো। যদিও এটা হচ্ছে একটা বি1 লেভেলের একটা পার্টের একটা পড়াশোনা, তারপরও যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি ইতালিতে বসবাস করে থাকেন অথবা ইতালি সম্পর্কে যদি আপনার অনেক বেশি জানার আগ্রহ থাকে যে ইতালিতে আসলে এই যে প্রজাতন্ত্র, আজকের যে প্রজাতন্ত্র সেটা আসলে কিভাবে আসলো, কিভাবে আসলে ইতালিতে এর আগে কি ছিল, মানে প্রজাতন্ত্রের আগে আসলে ইতালিতে কি ছিল, সেই বিষয়টা থেকে শুরু করে কিভাবে আসলে প্রজাতান্ত্রিক একটা দেশ হিসেবে ইতালি গড়ে উঠলো, পুরো বিষয়টা হচ্ছে আমরা আজকের এই ক্লাসে জানবো। যদিও এই ক্লাসটা হচ্ছে বি1 লেভেলের, কিন্তু আমি চেষ্টা করব যে এক্সপ্লেন করার জন্য, যেন একেবারে সবাই, যেন প্রত্যেকটা লেভেলের মানুষ যেন বুঝতে পারে যে এই স্টোরিটা কি। অর্থাৎ একই সাথে বলতে গেলে এটা হচ্ছে গিয়ে একটা ক্লাস হইতে পারে, অথবা বলতে পারে যে একই সাথে বলতে গেলে এটা একটা স্টোরি, একটা কাহিনী হইতে পারে, যেটা হচ্ছে ইতালিতে যারা থাকে তাদের মোটামুটি এই জিনিসটা জানা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কিভাবে আসলে ইতালি একটা রিপুবলিকা দেশ হিসাবে হচ্ছে ইতালি, অর্থাৎ রিপুবলিকা ইতালিয়ানা হিসাবে হচ্ছে জন্মগ্রহণ করলো, সেই বিষয়টা আমরা জানবো। চলেন আমরা ক্লাসে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে ইতালি আসলে রাজতন্ত্র থেকে কিভাবে আসলে প্রজাতান্ত্রিক একটা দেশে আসলে পরিবর্তন হইলো, এবং সেটা কিভাবে হইলো, কখন হইলো, এবং হওয়ার পরে আসলে কি কি ঘটনা ঘটছে। পুরা স্টোরিটা যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন বা পুরা ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ইতালি সম্পর্কে আপনার অনেক আইডিয়া চলে আসবে, এবং আপনি যে লেভেলে থাকেন না কেন, আপনি যদি ইতালির ভাষা একেবারে নাও জানেন, তাও অন্তত এই ঘটনাটা জানার মাধ্যমে আপনি ইতালি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনার লাইফে কোনো না কোনো সময় কাজে লাগবেই লাগবে। চলেন আমরা পড়াশোনা শুরু করি। প্রথমেই একেবারে শিরোনামে যেটা দেখতে পাচ্ছেন সেটা বলা হচ্ছে যে লা nascita della Repubblica Italiana, অর্থাৎ এটার অর্থ হচ্ছে নাসিতা মানে হচ্ছে জন্মগ্রহণ করা, দেল্লা রিপুবলিকা ইতালিয়ানা অর্থাৎ ইতালীয় প্রজাতন্ত্রের জন্ম। হ্যাঁ, তো চলেন আমরা দেখি যে ইতালীয় প্রজাতন্ত্রের আসলে কিভাবে জন্ম হয়েছে। একটু বড় করে নিলাম আপনাদের সুবিধার জন্য। আমরা প্রথম হচ্ছে এই অংশটা পড়বো এবং আমরা বোঝার চেষ্টা করব যে এই অংশে আসলে কি বলা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু বি1 লেভেলের একটা লিব্রো, মানে বি1 লেভেলের একটা বইয়ের পার্ট। যারা আসলে বি1 তে পড়ে তারা এটা সম্পর্কে মোটামুটি একেবারে জানার কথা। চলেন আমরা পড়ি। প্রথমে যেটা বলতেছে সেটা হচ্ছে al termine della seconda guerra mondiale, dopo la fine del regime fascista e dell'occupazione nazista, l'Italia si trovò a dover decidere quale forma dare al nuovo Stato। আমরা এই পর্যন্ত আগে থামি এবং বোঝার চেষ্টা করি যে এখানে আসলে আমাদেরকে কি বলা হচ্ছে। যেহেতু আমরা বলতে পারেন যে একটা স্টোরিয়া মানে হচ্ছে একটা স্টোরিয়া, একটা কাহিনী আসলে বোঝার চেষ্টা করতেছি, সেজন্য অনেকটা ক্লাসের মতো লাগবে, অনেকটা হচ্ছে একটা স্টোরির মতো লাগবে জিনিসটা আপনার কাছে। বলতেছে আল তেরমিনে শব্দের অর্থ হচ্ছে এট দ্য ইন্ড, আপনি বলতে পারেন, যেটাকে ইংরেজি ভাষায় বলে এট দ্য ইন্ড, আর বাংলা ভাষায় যদি আপনি বলেন সেটা হবে গিয়ে হচ্ছে শেষে আর কি। আল তেরমিনে মানে হচ্ছে শেষে, দেল্লা সেকন্দা, সেকন্দা মানে হচ্ছে দ্বিতীয়, গুয়েররা মানে হচ্ছে যুদ্ধ বলে আর কি, আর মন্দিয়ালে মানে হচ্ছে বিশ্বযুদ্ধ। তার মানে পুরো যদি আমরা ফ্রাজিটা দেখি, এটার অর্থ যেটা হয় সেটা হচ্ছে al termine della seconda guerra mondiale, seconda guerra mondiale মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর al termine মানে হচ্ছে শেষে আর কি। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে কি হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সেটা আমাদেরকে বলতেছে dopo la fine del regime fascista e dell'occupazione nazista। মানে dopo মানে তো আমরা জানি যে পরে, রেজিমে, লা ফিনে দেল রেজিমে, রেজিমে মানে হচ্ছে শাসন ব্যবস্থা,
অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু বলতে পারেন যে ইতালি অনেকটা হচ্ছে জার্মানি শাসন করছে, তাই না? যেহেতু জার্মানির কারণে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছে, যখন এই রেজিমে ফাসিস্তা মানে হচ্ছে আপনার ফ্যাসিবাদী যে শাসন, এই ফ্যাসিবাদী শাসনকে বলা হচ্ছে ফাসিস্তা এ দেল্লোকুপাসিয়নে নাসিস্তা। নাসিস্তা মানে হচ্ছে নাৎসি বাহিনী যেটা ছিল, হিটলারের যে নাৎসি বাহিনী ছিল সেই নাৎসি বাহিনীর কথা বলা হচ্ছে। বলতেছে দোপোলা ফিনে যখন শেষ হয়েছে, রেজিমে যখন শেষ হয়েছে ফাসিস্তা ফ্যাসিবাদী এ এবং দেল্লোকুপাসিয়নের নাৎসিস্তা মানে হচ্ছে নাৎসিবাসী মানে হচ্ছে নাৎসি যে শাসন ব্যবস্থা ছিল, অর্থাৎ হিটলারের যে নাৎসি বাহিনী তাদের যে দখলদারিত্ব ছিল সেই দখলদারিত্বের পরে, তার মানে পুরো জিনিসটা বোঝাচ্ছে সেকন্দা গুইরা মন্দিয়ালে যখন নাৎসি বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন নাৎসি বাহিনীর ফ্যাসিবাদী যে শাসন সেই শাসন ব্যবস্থার পরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এটা যখন শেষ হয়ে গেল আর কি, হ্যাঁ, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইলো, শেষ হওয়ার পরে যখন ফ্যাসিবাদী এবং হচ্ছে নাৎসি বাহিনীর শাসনের যখন অবসান হইল, তখন কি করলো l'Italia si trovò a dover decidere quale forma dare al nuovo stato, কারণ তখন কিন্তু ইতালি একটা বিধ্বস্ত একটা দেশ ছিল, যেহেতু ইতালি জার্মানি এগুলা ইউরোপের দেশ, ইউরোপের মধ্যে কিন্তু আপনার হচ্ছে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব অনেক বেশি পড়ছে, তার মানে প্রত্যেকটা দেশ অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা হচ্ছে শাসন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনার ভেঙে পড়ছে, যে একটা দেশের যে একটা মৌলিক যে ব্যবস্থাপনা থাকে সেটা কিন্তু ভেঙে পড়ছে। তখন এই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে বলতেছে লিতালিয়া সিত্রোব মানে হচ্ছে ইতালি একটা হচ্ছে দোবের দেছিদেরে মানে তারা একটা খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নিল যে কোয়ালে ফর্মা মানে হচ্ছে কোন ফরম্যাটে বা কোন কিভাবে বলতে পারেন যে দারে আল নোভো স্তাতো মানে হচ্ছে স্তাতো মানে হচ্ছে এই দেশটাকে বোঝাচ্ছে, যে নোভো মানে হচ্ছে নতুন। ইতালি খোঁজা শুরু করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে এই যে আমাদের এখন এই অব্যবস্থাপনা সম্পন্ন একটা দেশ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এই দেশটাকে আমরা আসলে নতুন কিভাবে আসলে সাজাইতে পারি, এই পুরো জিনিসটাকে হচ্ছে এই প্রথম প্যারার মধ্যে বোঝানো হচ্ছে। আমরা অলরেডি বুঝে গেছি যে ইতালি কি করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা সিদ্ধান্ত নিল যে এই যে ভেঙে চুরে যাওয়া একটা দেশ অব্যবস্থাপনা সম্পন্ন, প্রত্যেকটা দেশে তখন অব্যবস্থাপনা সম্পন্ন ছিল ইউরোপের, এবং পুরো পৃথিবীটাই ছিল বলতে গেলে এক ধরনের অব্যবস্থাপনা সম্পন্ন। তখন ইতালি সিদ্ধান্ত নিল যে কোন ধরনের ফরম্যাটে আমরা আসলে নতুন ভাবে আমাদের দেশটাকে আমরা সাজাইতে পারি, এটাই হচ্ছে মূলত এই প্যারাটার মূল কথাবার্তা আর কি। যারা হচ্ছে বিভিন্ন লেভেলে পড়েন তারা একেবারে খুব ইজিতেই বুঝে যাওয়ার কথা, তাদের জন্য এটা কোনো কঠিন ব্যাপার না। বাট সবার জন্য গিয়ে হচ্ছে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একদম গল্পের মতো করে জিনিসটা বলতেছি, আর অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে এটা আসলে একটা স্টোরিয়া, খুবই হচ্ছে বেল্লা স্টোরিয়া বলতে পারেন আপনি। আচ্ছা, আমরা এর পরের লাইনে যাই, আমরা পরে দেখি এখানে কি বলতেছে। বলতেছে ইল দুয়ে জুনিয়র, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন আজকে ভিডিওটা তৈরি করতেছি আগামী কালকে হচ্ছে রিপুবলিকা দেল্লা ইতালিয়ানা, অর্থাৎ এই ভিডিওটা আমি যখন আজকে তৈরি করতেছি আজকে হচ্ছে জুনের হচ্ছে গিয়ে 1 তারিখ, আগামী কালকে হচ্ছে রিপুবলিকা দেল্লা ইতালিয়ানা, অর্থাৎ ইতালি যে প্রজাতন্ত্রের যে প্রবেশ করছে সেই দিনটা হচ্ছে প্রত্যেক বছরের জুনের 2 তারিখে তারা হচ্ছে সেই দিনটি পালন করে, কারণ 1900 বলতেছে খেয়াল করে দেখেন 1946 অর্থাৎ 1946 সালের জুন মাসের 2 তারিখে মূলত হচ্ছে ইতালি রিপাবলিক অফ ইতালিতে আপনার প্রত্যাবর্তন করে, এবং হচ্ছে প্রজাতান্ত্রিক দেশ হিসেবে হচ্ছে আপনার ইতালির সূচনা হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে বুঝতেই পারতেছেন যে রিপাবলিক অফ ইতালিয়ানা মানে হচ্ছে এই আগামী কালকে, যেটা যদিও এই ভিডিওটা অনেক পরে যারা দেখবেন তারা হয়তো বা ডেটটা মিলাইতে পারবেন না, জুনের 2 তারিখে হচ্ছে ইতালির মূলত গিয়ে হচ্ছে আপনার রিপাবলিকা দেল্লা ইতালিয়ানা বলে এই দেশ, এর মানে হচ্ছে এই দিনটাকে তারা। আমরা পড়ে দেখি কি বলে। বলতেছে il 2 giugno 1946 in tutto il paese si svolse il prima referendum istituzionale। আমরা এতটুকু বোঝার চেষ্টা করি, যেহেতু অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, এই জন্য আমরা একেবারে ভেঙে ভেঙে পড়বো আর কি। ইল 2 জুনিও মানে হচ্ছে জুনের 2 তারিখ, 1946 মানে হচ্ছে 1946 সালে, ইন তুত্তো ইল পায়েজে সি ইজ বলছে, সি ইজ বলছে শব্দের অর্থ যেটা সেটা হচ্ছে গিয়ে তারা যেটা করছে সেটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে ইল প্রিমো রেফারেন্ডাম মানে পুরো দেশটা যেটা করতেছে, তারা হচ্ছে একটা
আয়োজন করে রেফারেন্ডুম প্রিমো রেফারেন্ডুম মানে হচ্ছে প্রথম, ইল প্রিমো রেফারেন্ডুম মানে হচ্ছে প্রথম গণভোট। রেফারেন্ডুম শব্দের অর্থ হচ্ছে গণভোট আয়োজন করা। গণভোট সম্পর্কে আপনাদের যাদের আইডিয়া আছে তারা হয়তো বা বলতে পারবেন, ইনস্টিটিউশনালে মানে প্রাতিষ্ঠানিকভাবে। হ্যাঁ, প্রাতিষ্ঠানিকভাবে তারা কি করে, একটা গণভোটের আয়োজন করে। তার মানে পুরো জিনিসটার অর্থ হচ্ছে জুনের 2 তারিখে 1946 সালে পায়েজে মানে হচ্ছে পুরো দেশে সিস বলছে তারা প্রাতিষ্ঠানিকভাবে প্রথম যেটা করে প্রিমো রেফারেন্ডুম ইনস্টিটিউশনালে মানে হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে তারা প্রথম গণভোটের আয়োজন করে। তার মানে এর আগে কিন্তু ইতালিতে ভোট ছিল না, তাই না? এর আগে কি ছিল সেটা আমরা একটু পরে আস্তে আস্তে জানতে পারবো। তার মানে প্রথম গণভোট হয় ইতালিতে 1946 সালের জুনের 2 তারিখে। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, কোয়ান্দো ফিনিতো সেকন্ডা গুয়েররা মন্দিয়ালে। ওকে, পরেন তারপরে আমরা চলে যাই, যেটা সেটা হচ্ছে বলতেছে gli italiani furono chiamati a scegliere tra repubblica e monarchia. È molto importante questa di frasi, ভালোভাবে হচ্ছে সবাই বোঝার চেষ্টা করেন। বলতেছে gli italiani মানে হচ্ছে সমস্ত ইতালিয়ানরা, furono chiamati তাদেরকে ডাকা হয়েছিল, a scegliere মানে বাছাই করার জন্য, ট্রা হ্যাঁ রিপাবলিকা এ মোনার্কিয়া মানে দুইটার মধ্যে যে কোনো একটা, হয় তুমি প্রজাতন্ত্রের পক্ষে ভোট দাও, না হলে তুমি মোনার্কিয়া, রিপাবলিকা মানে হচ্ছে প্রজাতন্ত্র, অথবা এ মানে এবং মোনার্কিয়া মানে হচ্ছে গণতন্ত্রের পক্ষে রাজতন্ত্রের পক্ষে ভোট দাও। এক্সকিউজ আমি, যেহেতু রাজতন্ত্র কথাটা হচ্ছে খুব বেশি একটা প্রচলিত না। হ্যাঁ, রিপাবলিকা মানে হচ্ছে আপনার প্রজাতন্ত্র, আর মোনার্কিয়া মানে হচ্ছে রাজতন্ত্র, যেটা রাজাদের শাসন ব্যবস্থা থাকে আর কি, তাই না? তার মানে এখান থেকে আমরা মোটামুটি বুঝে গেলাম যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অর্থাৎ জুনের 2 তারিখ 1946 সালের আগে যেটা ছিল সেটা ছিল ইতালিতে ছিল মূলত আপনার হচ্ছে গিয়ে রাজতন্ত্র ছিল। এবং কোন রাজা ছিল, তার পরিণতি কি হয়েছে, একটু অপেক্ষা করেন, আমরা আস্তে আস্তে পুরোটা জানবো। বলতো বেল্লা ইস্তোরিয়া। হ্যাঁ, তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বলতেছে জুন মাসের 1946 সালের জুনের 2 তারিখে পুরো ইতালিতে যেটা করে, তারা প্রাতিষ্ঠানিকভাবে একটা গণভোটের আয়োজন করে, এবং এই গণভোটে সারা ইতালির সমস্ত ইতালিয়ানদেরকে ডাকা হয়েছে শেল গিয়ারে মানে বাছাই করার জন্য দুইটা জিনিস থেকে যে কোনো একটা, একটা হচ্ছে রিপাবলিকা আর একটা হচ্ছে মোনার্কিয়া। হয় আপনি প্রজাতন্ত্রের পক্ষে ভোট দিবেন অথবা আপনি রাজতন্ত্রের পক্ষে ভোট দিবেন। হ্যাঁ, তারপরে দেখি আমরা নিচে চলে যাই, এখানে কি বলা হচ্ছে, ইল voto fu a suffragio universale। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সুফ্রাজ্য মানে হচ্ছে অধিকারকে বলা হচ্ছে, সুফ্রাজ্য মানে হচ্ছে অধিকার, ইউনিভার্সালে মানে হচ্ছে যেটা, এটা হচ্ছে সার্বজনীন অধিকার। হ্যাঁ, ইউনিভার্সালে ইল voto মানে হচ্ছে এই ভোটটি, ফু হ্যাঁ আসুফরাজ, এই ফুটা হচ্ছে কি আপনার ভার্বো এসের থেকে আসছে, যেটা হচ্ছে কি আপনি পাশ্চাত্য রেমোতো বলতে পারেন। আমরা এখন হচ্ছে গ্রামারে যাব না, আমরা হচ্ছে গল্পের মধ্যে থাকবো। হ্যাঁ, ইল voto fu a suffragio universale মানে হচ্ছে এই যে ভোটের অধিকারটা, এটা ছিল সার্বজনীন, মানে সবাই ভোট দিতে পারবে, সবার জন্য এটা ছিল একটা ভোট দেওয়ার অধিকার ছিল। তবে এখানে একটু রেস্ট্রিকশন ছিল, কারণ সবাই তো আর ভোট দিতে পারে না, ভোটের একটা নির্দিষ্ট বয়স থাকে, তাই না? সে বয়সটা আসলে নিচে তারা উল্লেখ করে দিছে, কিন্তু এটা ছিল কি সার্বজনীন হচ্ছে গিয়ে আপনার ভোটের অধিকার, মানে সবাই ভোট দেওয়ার এই অধিকার তাদের সবার ছিল, সমস্ত ইতালিয়ানদের ছিল। বলতেছে votarono tutti i maschi e le femmine maggiorenni মানে হচ্ছে যারা যারা প্রাপ্তবয়স্ক, মাজ্জোরেন্নি শব্দের অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, মাজ্জোরেন্নি মানে হচ্ছে আদুলিশেন্তে বলে, এটার আরেকটা নাম হচ্ছে মানে প্রাপ্তবয়স্ক যারা। বোতারনো তুতি মাস্কি মানে হচ্ছে সমস্ত পুরুষ, এলে ফেমিনে মানে সমস্ত মহিলারা ছিল, মাজ্জোরেন্নি মানে প্রাপ্তবয়স্ক। তো তখনকার হিসাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক বলতে যেটা বোঝানো হইতো, এখন হচ্ছে 18 আন্নি মানে 18 বছর, কিন্তু তখনকার সময় যেটা বোঝানো হইতো অর্থাৎ 1946 সালের জুনের 2 তারিখে যেটা বোঝানো হইতো সেটা হচ্ছে তারা নোট করে দিছে যে মাজ্জোরেন্নি মানে প্রাপ্তবয়স্ক বলতে তখন যেটা বোঝানো হইতো সেটা হচ্ছে আকুইল টেম্পোলা মেজর এতা, এতা মানে হচ্ছে বয়স, এরা মানে হচ্ছে ছিল, ভেন্তুনো আন্নি অর্থাৎ তখনকার সময় এই মাজ্জোরেন্নি মানে প্রাপ্তবয়স্ক বলতে যেটা বোঝানো হইতো, মানে অধিকাংশের বয়স যেটা সেটা হচ্ছে 21 বছর বয়স। অর্থাৎ আপনার বয়স যদি 21 বছর যাদের ছিল তখনকার সময় বয়স, তাদেরকে বলা হতো মাজ্জোরেন্নি মানে প্রাপ্তবয়স্ক। অর্থাৎ শুধুমাত্র 21 বছর বয়স যাদের হয়েছে, এই বয়স থেকে উপরের দিকে যত মানুষ ছিল সবাই ভোট দেওয়ার অধিকার
গ্রহণ করেছিল বা সবারই তখন ভোট দেওয়ার অধিকার ছিল, এটা হচ্ছে তারা নোটেট করে দিছে না। ওকে, এরপর বলতেছে পেরলা প্রিমা ভোল্তা, খেয়াল করে দেখেন এটা আরেকটা মানে হচ্ছে মজার জিনিস, বলতেছে পেরলা প্রিমা ভোল্তা ইন ইতালিয়া votarono anche le donne, মানে হচ্ছে যেটা প্রথমবারের মতো ইতালিতে কি করেছে যে নারীরাও ভোট দেওয়ার যে অধিকার সেটা হচ্ছে তারা পেয়েছে আর কি। হ্যাঁ, এর আগে কিন্তু ভোটের সিস্টেম এরকম ছিল না যে সার্বজনীন সুফ্রাজ্য ইউনিভার্সালে, যখন রাজতন্ত্র ছিল তখন হচ্ছে এরকম সার্বজনীন ভোট দেওয়ার সিস্টেম ছিল না। হ্যাঁ, এটা একটা বিশাল অন্য একটা কাহিনী আছে, কিন্তু এবং তখন কিন্তু মহিলারা ভোট দিতে পারতো না। কিন্তু যখন এই যে রিপাবলিক এবং মোনার্কিয়া মানে প্রজাতন্ত্র এবং রাজতন্ত্রের পক্ষে বিপক্ষে যখন ভোট হয়েছে প্রথমবারের মতো 1946 সালের 2 জুন মানে হচ্ছে জুনের 2 তারিখে প্রথমবারের মতো ইতালিতে আঙ্কে লে দন্নে মানে হচ্ছে এছাড়া মহিলারাও ভোট দেওয়ার সুযোগ পাইছে। এর আগে কিন্তু মহিলাদের ভোটদানের কোনো সুযোগ ছিল না, এবং এর আগে শুধুমাত্র যেটা ছিল সেটা হচ্ছে কিয়ামা ভূতারণা মানে হচ্ছে শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে, এটা অন্য একটা সিস্টেম ছিল, কিন্তু এরকম নর্মাল কোনো সিস্টেম ছিল না এখনকার যে সিস্টেম আর কি। তার মানে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে গিয়ে যে প্রথমবারের মতো নারীরাও ভোট দেওয়ার সুযোগ পায়। এইটা হচ্ছে গিয়ে আপনার এখান থেকে শুরু করে এটা হচ্ছে মূল একটা স্টোরি। চলেন এবার হচ্ছে আমরা স্টোরির এই যে ভোট যে শুরু হয়েছে, ভোট শুরু হওয়ার পর আসলে কি কি অবস্থা শুরু হয়েছে সেটা আমরা পড়া শুরু করি। বলতেছে এখান থেকে দেখেন সবাই ফলো করেন, লা campagna referendaria fu davvero molto accesa e combattuta। হ্যাঁ, অনেক হচ্ছে কঠিন একটা জিনিস, যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে লা campagna referendaria মানে হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে কাম্বাতুতা শব্দের অর্থ হচ্ছে ফাইট অথবা হচ্ছে যুদ্ধ। হ্যাঁ, লা campagna referendaria মানে হচ্ছে প্রচার করা, মানে হচ্ছে এই যে ভোটটা হবে, হ্যাঁ এই ভোটের যে প্রচার বা ভোটের যে আয়োজন, হ্যাঁ campagna referendaria মানে হচ্ছে এই ভোটের যে আয়োজন, ফু মানে হচ্ছে ছিল দাব্বেরো সত্যি ছিল এটা, molto accesa মানে এটা চালু করা ছিল, এই কাম্বাতুতা মানে অনেক কঠিন এবং অনেক ফাইটিং একটা যুদ্ধ ছিল, কারণ এটা অনেক তখন 2টা ভাগে ইতালি বিভক্ত হয়ে গেছে, যেটা একটু পরে তারা বলছে, এই যে একটু পরেই বলতেছে, কারণ ওই সময়টা খুবই কঠিন একটা সময় ছিল যখন বলা হয়েছিল যে তোমরা হয় প্রজাতন্ত্রের পক্ষে ভোট দাও না হলে রাজতন্ত্রের পক্ষে ভোট দাও। বলতেছে এই যে ভোটের আয়োজন লা campagna referendaria fu davvero molto accesa, এটা চালু করা ছিল এই কাম্বাতুতা মানে অনেক কঠিন এবং অনেক খুব ফাইটিং একটা ব্যাপার ছিল, অনেক হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মতো অবস্থা ছিল। কেমন ছিল সেটা তারা বলতেছে, l'Italia sembrava divisa in due, বলতেছে সেমব্রাভা মনে হচ্ছে মানে মনে হয়েছিল যে মানে তখনকার সময়ের কথা, যে মনে হয়েছিল লিতালিয়া সেমব্রাভা দিভিজা মানে বিভক্ত হয়ে গেছে, ইন দুয়ে মানে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে ইতালি। তার মানে বুঝতে পারতেছেন যে কেমন আসলে ফাইটিংটা হয়েছিল, মনে হচ্ছিল যেন ইতালি 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু মানুষ চাচ্ছে রাজতন্ত্রের পক্ষে, কিছু মানুষ চাচ্ছে প্রজাতন্ত্রের পক্ষে। এটা ভোটের ফাইটিংটা আসলে পৃথিবীর সব দেশে হয় তাই না, কিন্তু তখন কিন্তু খুব বেশি হয়েছিল, কারণ প্রথমবারের মতো ইতালি কখনো কল্পনাও করে নাই যে তাদের আসলে যে রাজতন্ত্র মোনার্কিয়া যেটা, এটা পরিবর্তন করে তাদেরকে আসলে কখনো প্রজাতান্ত্রিক দেশে প্রবেশ করতে হবে, যেহেতু এটা প্রথমবারের মতো ছিল সেই কারণে এটা অনেক বেশি ফাইটিং একটা ব্যাপার স্যাপার ছিল। লিতালিয়া সেমব্রাভা মনে হচ্ছে ইতালি দিভিজা ইন দুয়ে মনে হচ্ছে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, কেমন 2 ভাগে, una metà degli italiani sosteneva la monarchia, বলতেছে 1 ভাগ ছিল এরকম ইতালিয়ানরা যারা তারা যেটা করতেছিল সেটা হচ্ছে তারা সাপোর্ট করতেছিল, হ্যাঁ sosteneva মানে হচ্ছে সাপোর্ট করা, মানে হচ্ছে তারা সাপোর্ট করতেছিল লা monarchia, তারা একটা ভাগ ছিল una metà মানে হচ্ছে অর্ধেক অংশ, মেতা মানে অর্ধেক অংশ, দেল্লি ইতালিয়ানি মানে ইতালিয়ানি, সোস্তেনেবা মানে সাপোর্ট করতেছিল লা মোনার্কিয়া, তারা বলতেছিল না গণতন্ত্র আমরা হচ্ছে প্রজাতন্ত্র চাই না, আমরা হচ্ছে কি চাই, আমরা রাজতন্ত্র চাচ্ছি। এ লালত্রা বলে বা অন্য যারা ছিল, বাকি যারা ছিল, বাকি অর্ধেক যারা ছিল বলে বা তারা চাচ্ছিল লা রিপাবলিকা মানে হচ্ছে প্রজাতন্ত্রের পক্ষে চাচ্ছিল। তার মানে বিশাল হাড্ডাহাড্ডি একটা লড়াই, এই দেশের প্রায় জনগণ 2 ভাগে বিভক্ত হয়ে যায়, অর্ধেক জনগণ বলতেছে না রাজতন্ত্রই ঠিক আছে, বাকি অর্ধেক জনগণ বলতেছে না আমরা প্রজাতন্ত্র চাই।
হ্যাঁ, আমরা রাজতন্ত্রের পক্ষে না। এবং সামান্য ভোটের ব্যবধানে কিন্তু হচ্ছে গিয়ে আপনার মোনার্কিয়া মানে হচ্ছে প্রজাতন্ত্র হেরে যায়, যেটা একটু পরে এখানে উল্লেখ করা হয়েছে। সামান্য, খুব বেশি না কিন্তু। হ্যাঁ, তার মানে অনেক বিশাল ফাইটিং একটা ব্যাপার ছিল। তার মানে এটা তো বুঝতে পেরেছেন সবাই, তাই না? চলেন আমরা আবার নিচে যাই। বলতেছে লাফ্লুয়েন্সা, লাফ্লুয়েন্সা মানে হচ্ছে ভোট দান করা। লাফ্লুয়েন্সা এটা একটু অ্যাডভান্স লেভেলের একটা পারোলে। লাফ্লুয়েন্সা মানে হচ্ছে ভোট দান করা। আল্লে উর্নে ফু আলতিসিমা মানে হচ্ছে, আলতিসিমা শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি, যেটাকে ইংরেজিতে বলতে পারেন আপনি হাই লেভেল আর কি। অর্থাৎ বলতেছে লাফ্লুয়েন্সা ভোট দান করা, আল্লে উর্নে, উর্নে ফু আলতিসিমা মানে হচ্ছে ভোটারের উর্নে মানে উপস্থিতি। এই ভোটে ভোটারের যে উপস্থিতি ছিল সেটা ছিল গিয়ে আপনার অনেক হাই লেভেলের ছিল, অনেক বেশি ছিল। মানে এমন কোনো মানুষ বাদ যায়নি যে ভোটে অংশগ্রহণ করেনি, যাদের বয়স 21 বছর ধরে উপরের দিকে ছিল। সেটাই বলা হচ্ছে যে লাফ্লুয়েন্সা আল্লে উর্নে ফু আলতিসিমা মানে হচ্ছে এই ভোটে, অর্থাৎ এখানে যে ভোটদানটা, এই ভোটদানে মানুষের উপস্থিতি ছিল অনেক অনেক হাই লেভেলের। হ্যাঁ, আলতিসিমা শব্দের অর্থ হচ্ছে অনেক হাই লেভেলের। আচ্ছা, আন্দো আভোতারে কিরকম হাই লেভেল ছিল? বলতেছে আন্দো আভোতারে, হ্যাঁ, তারপরে আন্দো আভোতারে আপনার হচ্ছে l'89,1% degli avanti diritto। এই শব্দটা হচ্ছে নরমাল যারা আছে তারা বুঝবেন না, আমি বাংলায় বুঝাই দিচ্ছি সুন্দর করে। degli avanti diritto মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানুষ যেটা করছে আন্দোয়া ভোতারে মানে হচ্ছে যারা ভোট দিতে গেছিল তারা যেটা করছিল, তাদের যে অধিকার, এই অধিকার রক্ষার জন্য প্রত্যেকটা মানুষ, দিরিত্ব মানে হচ্ছে অধিকার, তাদের অধিকার রক্ষার জন্য প্রতিটা মানুষ ভোট দিতে শুরু করছে। এবং এই ভোটের উপস্থিতি মানুষ প্রায় হচ্ছে গিয়ে আপনার আহ মানে হচ্ছে গিয়ে 89% মানুষ হচ্ছে ভোট গ্রহণ করে, মানে হচ্ছে ভোটে মানে নেমে গেছে ভোট দেওয়ার জন্য। বিশাল একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, তাদের অধিকার, দিরিত্ব মানে হচ্ছে অধিকার, তাদের অধিকার রক্ষার জন্য তারা কি করছে, ভোটে নেমে গেছে। প্রায় 89,1% মানে হচ্ছে এরকম একটা পার্সেন্টেজের মানুষ ভোট দেওয়ার জন্য নেমে গেছে। চলেন আমরা দেখি কত পার্সেন্ট জিতলো মোনার্কিয়া, রাজতন্ত্রের পক্ষে কতগুলা ভোট পড়লো, আর হচ্ছে প্রজাতন্ত্রের পক্ষে কতগুলা ভোট পড়লো। হ্যাঁ, খুবই মজার কাহিনী। বলতেছে circa 12 milioni e 700.000 italiani votarono per la Repubblica মানে হচ্ছে 12,07,000 ইতালিয়ানি ভোট দিছে কিসের পক্ষে? 12,000,000 এবং 7,000 ইতালিয়ান যারা ছিল তারা ভোট দিছে হচ্ছে আপনার রিপাবলিকের পক্ষে, মানে প্রজাতন্ত্রের পক্ষে, তাই না? চিরকা মানে হচ্ছে প্রায়, চিরকা মানে হচ্ছে অলমোস্ট, প্রায়। হ্যাঁ, 12,000,000 এ 700.000 হ্যাঁ ইতালিয়ানি ভোট দিছে কিসের পক্ষে? আপনার পেরলা রিপাবলিকা মানে রিপাবলিকা মানে প্রজাতন্ত্রের পক্ষে ভোট দিছে। এবার দেখেন গণতন্ত্রের পক্ষে কত মানুষ ভোট দিছে, সামান্য ব্যবধান ছিল, তাই না? চিরকা প্রায় 12 মিলিয়নি e 700.000 মানে হচ্ছে 10 মিলিয়ন। দেখেন 12 মিলিয়ন আর 10 মিলিয়ন, মাত্র 2 মিলিয়নের ব্যবধান। তবে 2 মিলিয়ন কিন্তু খুব কম না, অনেক বিশাল বড় ব্যবধান, তাই না? circa 12 milioni e 700.000 si espressero per la monarchia। সি এসপ্রেসেরো মানে হচ্ছে নিজের মতামত প্রকাশ করা। সি এসপ্রেসেরো মানে হচ্ছে নিজের মতামত প্রকাশ করা। 10 মিলিয়ন এবং 7,000 মানে হচ্ছে 10 মিলিয়ন এবং 700.000 সি এসপ্রেসেরো তারা ভোট দিছে, মানে তারা মত প্রকাশ করছে পেরলা মোনার্কিয়া, মোনার্কিয়া মানে রাজতন্ত্রের পক্ষে। তাহলে খেয়াল করে দেখেন 12 মিলিয়ন আর 10 মিলিয়ন, আর এখানে তো 700.000 দুই দিকেই ঠিক আছে, তার মানে 2 মিলিয়ন ব্যবধান, তাই না? 2 মিলিয়ন বেশি ভোট পড়ছে কিসের ক্ষেত্রে? রিপাবলিকে মানে প্রজাতন্ত্রের পক্ষে, আর 2 মিলিয়ন কম ভোট পড়ছে রাজতন্ত্রের পক্ষে। তার মানে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল, তাই না? প্রজাতন্ত্র মানে রাজতন্ত্রকে হারানোর জন্য শুধুমাত্র 2 মিলিয়ন ভোটটা বেশি পড়ছিল। যদি কোনো কারণে একটু কম পড়ে যাইতো তাহলে কিন্তু এই মানে হচ্ছে হয়তোবা এমন হইতো যে ইতালি রিপাবলিক অফ ইতালিতে প্রত্যাবর্তন করতে পারতো না। ওকে, আমরা সামনে আগাই। andiamo avanti। সো বলতেছে l'Italia divento così una repubblica costituzionale। costituzionale মানে হচ্ছে সংবিধান। হ্যাঁ, costituzionale শব্দের অর্থ হচ্ছে সংবিধান। হ্যাঁ, এই বলতেছে l'Italia divento মানে হচ্ছে এভাবে হচ্ছে গিয়ে
মানে হচ্ছে পরিণত হয় দিভেন্তো মানে হচ্ছে কাম্বিয়ার হয় কুজি মানে হচ্ছে এভাবেই, হ্যাঁ, উনা রিপাবলিকা মানে হচ্ছে একটি রিপাবলিক কনস্টিটিউশনাল মানে হচ্ছে একটি রিপাবলিকান সাংবিধানিক ভাবে প্রজাতন্ত্রে এভাবেই হচ্ছে রিপাবলিকা কনস্টিটিউশনাল মানে হচ্ছে সাংবিধানিক প্রজাতন্ত্র। হ্যাঁ, লিটালিয়া দিভেন্তো মানে হচ্ছে যখন এই যে মোনার্কিয়া হেরে গেল 2 মিলিয়ন ভোটের কাছে, বলতেছে লিটালিয়া দিভেন্তো লিটালি পরিবর্তন হয়ে গেছে, এভাবেই পরিবর্তন হয়ে গেছে così una repubblica costituzionale মানে সাংবিধানিক ভাবে তখন কি হয়ে গেছে, একটা প্রজাতান্ত্রিক দেশ হিসাবে পরিবর্তন হয়ে গেছে। তারপর একটা দুঃখজনক ঘটনা ঘটলো, যেটা সেটা হচ্ছে ইল রে, রে মানে হচ্ছে রাজা। তার মানে ভোট হওয়ার আগে ইতালির সর্বশেষ রাজা যিনি ছিল ওনার নাম ছিল উমবেরতো। এটা হচ্ছে রোমান একটা সংখ্যা, মানে সেকন্দ বুঝায়, যে দেখেন দুইটা দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিছি, এটা মানে হচ্ছে সেকন্দ বুঝাচ্ছে। তার মানে এই ভোট হওয়ার আগে ইতালির সর্বশেষ রাজা যিনি ছিল তার নাম ছিল ইল রে, রে শব্দের অর্থ হচ্ছে রাজা। ওনার নাম ছিল উমবেরতো সেকন্দ মানে দ্বিতীয় উমবেরতো, রাজা দ্বিতীয় উমবেরতো। দেখেন যখন ভোটে যখন এই রাজতন্ত্র যখন হেরে গেছে কি হয়েছে দেখেন, খুব দুঃখজনক একটা ঘটনা। ইল রে উমবেরতো সেকন্দ মানে দ্বিতীয় রাজা উমবেরতো যিনি তখন ক্ষমতায় ছিলেন রাজতন্ত্রে, এলা সুয়া ফামিলিয়া এবং তাহার পরিবার লা শারোনো মানে ছেড়ে দিয়েছে, ছেড়ে চলে গেছে ইল পায়েজে এ দেশটি মানে হচ্ছে ইতালি ছেড়ে চলে গিয়েছে, এ এবং আন্দারোনো লোর আন্দারোনো মানে তাহারা চলে যায় ইন এজিলিও মানে হচ্ছে নির্বাসনে চলে যায়, না এজিলিও মানে হচ্ছে নির্বাসন, ইন পর্তুগাল মানে হচ্ছে পর্তুগালে নির্বাসনে চলে যায় এবং ওনারা আর কোনোদিন এই দেশে ফেরত আসেনি। তার মানে যখন ভোটে যখন রিপাবলিকা মানে প্রজাতন্ত্র জিতে যায় তখন সর্বশেষ যে রাজা উমবেরতো ছিল তিনি সপরিবারে পর্তুগালে নির্বাসনে চলে যায়, তাই না, সপরিবারে হচ্ছে পর্তুগালে নির্বাসনে চলে যায় এটা। এবং ইতালির সর্বশেষ যে রাজা ছিল ওনার নাম ছিল ইল রে উমবেরতো সেকন্দ। তিনি তার ফ্যামিলি সহ পুরা এই ইতালি ছেড়ে একেবারে হচ্ছে গিয়ে চলে যায় পর্তুগালে এবং নির্বাসনে চলে যায়। কেন চলে যায় এটার পিছনে অনেক কাহিনী আছে, সেগুলা অন্য কোনো দিন আমরা জানবো, বুঝবো, চেষ্টা করব বুঝার জন্য, কিন্তু তাকে বাধ্য হয়ে চলে যাইতে হয়েছে, উনি আর ইতালিতে বসবাস করতে পারে নাই, অর্থাৎ ইতালিতে বসবাস করার যে যোগ্যতা সেটা তিনি অলরেডি হারাই ফেলছে। চলেন একটু বড় করি বুঝার জন্য, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা অলরেডি বুঝে গেছি যে ইতালি কিভাবে আসলে প্রজাতন্ত্র থেকে গণতন্ত্র রাজতন্ত্র থেকে রাজতন্ত্র থেকে আসলে প্রজাতান্ত্রিক একটা দেশে হচ্ছে আপনার কাম্বিয়ারে বা পরিবর্তন হয়েছে। এরপরে দেখেন যেটা এটা খুবই নর্মাল জিনিস, এটা সবাই বুঝবো আমরা, বলতেছে ইল 2 giugno 1946 মানে হচ্ছে জুনের 2 তারিখ 1946 সালে গি ইতালিয়ানি votarono anche per আপনার হচ্ছে গিয়ে এলেগ্রে মানে হচ্ছে যেটা করছে সেটা হচ্ছে ই deputi del assemblea পুরাটা পড়ে নিয়ে যাবে কনস্টিটুয়েন্তে মানে হচ্ছে যেটা বলতেছে 1946 সালের জুনের 2 তারিখে যেটা করছে ইতালিয়ানরা যেটা করছে সেটা হচ্ছে আরেকটা ভোটের আয়োজন করছে, তবে সেটা ছিল গণপরিষদের একটা ভোট আর কি। হ্যাঁ, গণপরিষদের ভোট যেটা হচ্ছে ই deputi, গণপরিষদ বলতে জিনিসটা এরকম বোঝাচ্ছে যে আপনি তো ভোট দিয়ে প্রজাতন্ত্রকে জয়ী করলেন ঠিক আছে, কিন্তু এখন আপনার এই শাসন ব্যবস্থা, রাজ্য শাসন ব্যবস্থা, রাজ্যের প্রধান কে হবে বা প্রাদেশিক প্রধান কে হবে, পুরো দেশের প্রধান কিভাবে নির্বাচন হবে, এগুলা সবগুলোর উপরে আরেকটা ভোট গ্রহণ করা হয়, যেটাতে আসলে সবাই অংশগ্রহণ করে না, সেখানে হচ্ছে বাছাই করা মানুষ অংশগ্রহণ করছে, সেটাও একটা ভিন্ন একটা কাহিনী আছে সেটা নিয়ে। আচ্ছা, ঠিক একই দিনে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এ লেগেরে মানে হচ্ছে ডেপুটি নির্বাচনে তারা ভোট দেয়, নির্বাচন করে দেল অ্যাসেম্বলা মানে হচ্ছে কনস্টিটুয়েন্তে মানে হচ্ছে তাদের যেই সংবিধান গণপরিষদ, অ্যাসেম্বলা ডেপুটি মানে হচ্ছে দেল অ্যাসেম্বলা মানে হচ্ছে গণপরিষদে তারা কনস্টিটুয়েন্তে মানে সাংবিধানিক ভাবে হচ্ছে তাদের ভোট দেয়। এবং যেটা ছিল সেটা হচ্ছে এদের কাজ যেটা ছিল যে নতুন এই রাষ্ট্র পরিচালনা করার জন্য নতুন করে একটা সংবিধান লিখতে হবে, এটা ছিল তাদের কাজ, যাদেরকে আসলে এই ডেপুটি বানানো হয়েছিল তাদের কাজ ছিল নতুন একটি সংবিধান তৈরি করা। সেটাই বলতেছে কে আবে বা ইল কম্পিতো দি রেদি আপনার হচ্ছে রেদি আপনার হচ্ছে যে রে লা নোভা কার্তা কনস্টিটিউশনালে মানে হচ্ছে এই যে ডেপুটি অ্যাসেম্বলি যাদেরকে ভোট দিয়ে তৈরি করা হয়েছে তাদের কাজ ছিল মূলত আপনার এই যেটা
রেদিজেরে মানে হচ্ছে কি আপনার এই নথি তৈরি করা, হ্যাঁ, একটা নথি তৈরি করা, কমপ্লিটো মানে কমপ্লিট একটা নথি তৈরি করা, দা লা নোভা কার্তা মানে হচ্ছে নতুন একটি হচ্ছে কি আপনার আইন কানুন তৈরি করা, কনস্টিটিউশনালে মানে হচ্ছে সংবিধান তৈরি করা, আইন কানুন দিয়ে নতুন একটি সংবিধান তৈরি করা, যে এই দেশটা কিভাবে চলবে সেটার উপরে নতুন একটা সংবিধান তৈরি করা। কাদের কাজ ছিল? ই ডেপুটি মানে হচ্ছে যাদেরকে গণপরিষদে ভোট দিয়ে নির্বাচন করা হয়েছিল, হ্যাঁ, তাদের কাজ ছিল নতুন একটি সংবিধান তৈরি করা। হ্যাঁ, অর্থাৎ বলা হচ্ছে যেটা চয়ে মানে যেটা সেটা হচ্ছে বলা হচ্ছে অর্থাৎ চয়ে মানে হচ্ছে অর্থাৎ লা লেজে ফুন্দামেন্টালে দি উনো স্তাতো মানে হচ্ছে এটা ছিল রাষ্ট্রের নতুন একটি মৌলিক আইন। ফুন্দামেন্টালে মানে হচ্ছে মৌলিক, লেজে মানে হচ্ছে আইন, ইন উনো স্তাতো মানে হচ্ছে একটি রাষ্ট্রের যে মৌলিক আইন সেটাই ছিল এই ডেপুটি যারা ছিল তাদের তৈরি করা ছিল, এটা তাদের দায়িত্ব। মানে এই যে সবকিছুর পরে যখন প্রজাতন্ত্র জিতে যায়, প্রজাতন্ত্র জেতার পরে তারা কি করে, যে প্রজাতন্ত্রের যে প্রাদেশিক যে প্রধান ছিল, হ্যাঁ, তারা কি করছে, একটা সংবিধান তৈরি করছে এবং এই সংবিধানটা ছিল হচ্ছে এই রাষ্ট্রটা চালানোর জন্য ফুন্দামেন্টালে মানে হচ্ছে মৌলিক একটা আইন ছিল, যে এই ভাবে হচ্ছে গিয়ে এই দেশটা চলবে। এটা হচ্ছে এই জিনিসটা বোঝানো হচ্ছে। যদি আমরা ক্লাসে থাকতাম তাহলে আমরা আসলে বুঝে বুঝে আসতে পারতাম, আর যারা আসলে বিভিন্ন লেভেলে আছেন তারা বুঝতে পারতেছেন এটা আসলে খুব কঠিন কোনো পড়াশোনা না। হ্যাঁ, তারপরে বলতেছে ইল প্রিমো জেন্নায়ো মানে হচ্ছে জানুয়ারির প্রথম তারিখ, মিললে নভেচেন্তো, হ্যাঁ, কোরআন তত্ত্ব মানে হচ্ছে 1948 সালে এন্ত্রো ইল বিগোরে লা কোস্টিটিউশনে দেলা রিপুবলিকা ইতালিয়ানা। বলতেছে 1948 সালের জানুয়ারির 1 তারিখ ইতালির এই যে সংবিধান, এই সংবিধানটা ইন ভিগরে মানে হচ্ছে কার্যকর হয় আর কি। হ্যাঁ, এটা লেখা হয়েছে কিন্তু আপনার দুই মানে হচ্ছে এটা লেখার বা এটার যে সবকিছু সূচনা কিন্তু হয়েছে কিন্তু 2 জুন 1946 সালে, কিন্তু এটা কার্যকর হয় যেটা সংবিধান তা ইল প্রিমো জেন্নায়ো 1948 এন্ত্রো ইল ভিগরে মানে হচ্ছে এই প্রজাতন্ত্রের এই সংবিধান কার্যকর হয় কনস্টিটিউশনে দেলা রিপুবলিকা ইতালিয়ানা, রিপুবলিকা ইতালিয়ানা যে সংবিধানটা তৈরি হয়েছিল, যেটা আর্টিকেল হচ্ছে টোটাল 139 মানে হচ্ছে 139টা আর্টিকেল ইতালির সংবিধানে, এটা পুরোপুরি কার্যকর হয় 1948 সালের প্রিমা জেন্নায়ো মানে হচ্ছে প্রথম জানুয়ারির 1 তারিখে এটা কার্যকর হয়, প্রজাতন্ত্রের এই সাংবিধানিক কার্যকর হয় আর কি। ইন ভিগোরে মানে হচ্ছে কার্যকর হওয়া। এভাবে তারা বলতেছে কোজি না কুয়ে লা রিপুবলিকা ইতালিয়ানা, এটার মানে হচ্ছে এভাবে ইতালিয়ান প্রজাতন্ত্রের জন্ম হয়। এটার মানে হচ্ছে কোজি মানে এভাবে, না কুয়ে মানে জন্মগ্রহণ নে সে মানে হচ্ছে একটি জন্ম হয়, লা রিপুবলিকা ইতালিয়ানা মানে হচ্ছে এই প্রজাতান্ত্রিক যে ইতালিয়ান রিপুবলিকা ইতালিয়ানা এটার জন্ম আসলে এইভাবেই হয় আর কি। আমরা পুরো ঘটনার থেকে কি জানলাম, কয়েকটা পার্ট যদি আমরা বলি। প্রথম হচ্ছে যে এবার হচ্ছে আমরা একটু গল্পের মতো করে বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালি চিন্তা করলো যে এই নতুন দেশটাকে আসলে কিভাবে আমরা চালাতে পারি। তখন তারা যেটা করলো সেটা হচ্ছে একটা ভোটের আয়োজন করলো। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ইতালি পুরাটা ছিল হচ্ছে রাজতান্ত্রিক হচ্ছে শাসন ব্যবস্থা। হ্যাঁ, এরপরে ইতালিয়ানরা বললো না আমরা আসলে রাজতন্ত্র চাই না, আমরা আসলে প্রজাতন্ত্র চাই। তখন কি করলো, তাদের সবাইকে ডাকা হইলো যাদের বয়স 21 বছরের উপরে ছিল, তাদেরকে বলা হলো যে তোমরা হচ্ছে ভোট দাও যে রাজতন্ত্রের পক্ষে দিবে নাকি হচ্ছে প্রজাতন্ত্র চাও। তো এই ভোটে 12 মিলিয়ন মানুষ হচ্ছে ভোট দেয় হচ্ছে কি আপনার এই প্রজাতন্ত্র যেটা রিপুবলিকের পক্ষে, এবং 10 মিলিয়ন মানুষ বলে যে না আমরা আসলে রাজতন্ত্রই চাই। তার মানে 2 মিলিয়নের কাছে হচ্ছে গিয়ে হেরে যায় এবং জিতে যায় হচ্ছে গিয়ে রিপুবলিকা, প্রজাতন্ত্র জিতে যায়। যখন প্রজাতন্ত্র জিতে তখন রাজতন্ত্র তো তখন ক্ষমতায় অলরেডি। হ্যাঁ, তখন তাদের সর্বশেষ যে রাজা ছিল সেকন্দ রে উম্বেরতো, তিনি যেটা করেন সেটা হচ্ছে গিয়ে উনি পর্তুগালে তার পুরো ফ্যামিলি সহ নির্বাসনে চলে যায়। এরপরে ইতালিয়ানরা যেটা করে সেটা হচ্ছে গিয়ে এই 2 জুনিও তারা যে ডেপুটিদেরকে অর্থাৎ এমপি বলতে পারেন, আমাদের দেশে যেরকম এমপি বলি না আমরা, ভোট দিয়ে তো হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট প্রদেশে নির্দিষ্ট একটা মানুষের আন্ডারে তো ভোট হয় যে আমি রাজতন্ত্রের পক্ষে, আমি গণতন্ত্রের পক্ষে, হ্যাঁ আমি প্রজাতন্ত্রের পক্ষে। তো যাদেরকে বানানো হয়েছিল মানে ভোট দিয়ে এই প্রজাতন্ত্রের পক্ষে যাদেরকে নির্বাচিত করা হয়েছিল, তারা কি করছিল একটা নতুন সংবিধান তৈরি করছিল যে ইতালি আসলে এভাবেই চলবে, এবং এটা হচ্ছে লেজে ফুন্দামেন্টালে মানে হচ্ছে মৌলিক সংবিধান ইতালির। এবং এই সংবিধানটা কার্যকর হয় 1948 সালের জানুয়ারির 1 তারিখে।
এভাবেই বলতেছে কোজি নাকুয়ে লা রিপুবলিকা ইতালিয়ানা, অর্থাৎ হচ্ছে গিয়ে এভাবে ইতালীয় প্রজাতন্ত্রের জন্ম হয়। আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন যে ইতালি আগে কি ছিল এবং কখন গিয়ে আসলে রিপাবলিক অফ ইতালিতে আসলে প্রবেশ করে। আর অনেকের একটা ইয়ে থাকতে পারে যে ডেমোক্রাতিক মানে গণতন্ত্র এবং রিপাবলিকা এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি। এটা একটু পার্থক্য আছে, খুব বেশি কোনো পার্থক্য না, সামান্য পার্থক্য আছে, সেটা নিয়ে অন্য কোনোদিন যদি আমরা কখনো সময় পাই আমরা কথা বলবো। আপাতত আমাদের আজকের জানার যে বিষয় ছিল সেটা হচ্ছে কিভাবে ইতালি রাজতন্ত্র থেকে আজকের যে প্রজাতন্ত্র রিপাবলিকাতে প্রবেশ করছে। এবং এই ভিডিওটা আমি যখন তৈরি করতেছি আজকে আগামীকালকে হচ্ছে কি আজকে 1 তারিখ অর্থাৎ জুনের 1 তারিখ, আগামীকালকে হচ্ছে জুনের জুনিয় মানে হচ্ছে জুনের 2 জুনিয় মানে হচ্ছে আগামীকালকে 2 তারিখ। আগামীকালকে হচ্ছে কি আপনার এই ইতালির হচ্ছে রিপুবলিকা দেল্লা ইতালিয়ানা মানে হচ্ছে ইতালির প্রজাতন্ত্রের যে জন্মদিন সেটা। আমি চিন্তা করলাম হয়তোবা আপনি কখনো এইরকম ইতালিয়ান ভাষায় আসলে অনেক ভিডিও পাওয়া যায় এই রিপুবলিকা দেল্লা ইতালিয়ানা, বাট বাংলা ভাষা আমি জানি না এরকম কোনো ভিডিও ইউটিউবে আছে কিনা, যদি থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি আপনার মনে হয় যে আসলে এরকম কোনো ভিডিও আপনি এখন পর্যন্ত দেখেন নাই বা এটা জানা দরকার, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে বলার চেষ্টা করবেন যে দেখো আসলে কিভাবে ইতালি রিপাবলিক অফ ইতালিতে জন্মগ্রহণ করেছেন। এবং এই ঘটনাটা আমাদের সবারই জানা উচিত যে কিভাবে একটা দেশ আসলে রাজতন্ত্র থেকে আসলে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সেটা প্রজাতন্ত্রে জন্মগ্রহণ করেছে। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরের নতুন কোন একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।